মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইটা আজ নতুন নয়। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু করে আজকের আধুনিক স্টেডিয়াম, হাজার বছর ধরে মানুষ তার শারীরিক সক্ষমতা আর ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে। 1896 সালে যাত্রা শুরু হওয়ার পর থেকে আধুনিক অলিম্পিক হয়ে ওঠে বিশ্বের প্রতিটি জাতির শক্তি আর শ্রেষ্ঠত্ব প্রমাণে সবচাইতে বড় মঞ্চ। আজ পর্যন্ত বিশ্বের 206টি দেশ ও অঞ্চলের মধ্যে 162টি দেশ ও অঞ্চল অলিম্পিকের মঞ্চে অন্তত একটি পদক জিতে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। কিন্তু কল্পনা করুন এমন একটি দেশ যার জনসংখ্যা প্রায় 18 কোটি, জনসংখ্যার দিক দিয়ে রাশিয়া, জাপান কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর চেয়ে বড় একটা দেশ। এমন একটা দেশ যারা 1984 সাল থেকে গত 4 দশক ধরে অলিম্পিকে অংশগ্রহণ করছে, কিন্তু অর্জনের খাতাটায় রয়েছে কেবলই শূন্যতা। দেশটা আমার আপনার জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশ এমন এক লজ্জাজনক রেকর্ডের অধিকারী যা বিশ্বের বাকি মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে এক অনাকাঙ্ক্ষিত বার্তা। অলিম্পিক মেডেল জেতেনি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশই বিশ্বের সবচাইতে জনবহুল দেশ। অথচ 1 লক্ষেরও কম জনসংখ্যার দেশ যেমন বারমুডা, গ্রেনাডা, এমনকি বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ সেন্ট ম্যারিনেরও রয়েছে অলিম্পিক মেডেল। জনসংখ্যার এই বিশাল সুবিধাকে আমরা কেন সাফল্যে রূপান্তর করতে পারছি না তা বুঝতে হলে আমাদের মেডেল জয়ের পিছনের বিজ্ঞানটা বুঝতে হবে। একটা অলিম্পিক মেডেল জেতার পেছনে মোটা দাগে 2 ধরনের নিয়ামক কাজ করে। 1 ইন্টারনাল বা অভ্যন্তরীণ এবং 2 এক্সটার্নাল বা বাহ্যিক। ইন্টারনাল নিয়ামকগুলোর মধ্যে রয়েছে ট্রেনিং, খেলোয়াড়দের পরিচর্যা এবং খেলোয়াড়দের নিজেদের স্কিলের মতো বিষয়। আবার এক্সটার্নাল নিয়ামকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জনসংখ্যা, একটা দেশের অর্থনৈতিক সক্ষমতা, স্পোর্টস কালচার, আর্থসামাজিক বাস্তবতা ইত্যাদি। অলিম্পিক মেডেল নিয়ে কথা বলতে গেলে সবার আগে জানতে হবে কেন অলিম্পিক মেডেল জেতাটা জরুরি। একটা অলিম্পিক মেডেল মানে স্রেফ এক টুকরা চকচকে ধাতু নয়, এটা শক্তি, প্রভাব আর পরিচয়ের প্রতীক। একটা অলিম্পিক মেডেল জেতা মানে বিশ্বমঞ্চে নিজের গদিটা শক্ত করা, যাকে কেতাবি ভাষায় বলা হয় সফট পাওয়ার। যে পাওয়ারটা পাওয়ার জন্য কাতার প্রায় $220 বিলিয়ন খরচা করে 2022 বিশ্বকাপ আয়োজন করে। 2024 প্যারিস অলিম্পিকে যারা শীর্ষে ছিল, যেমন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ফ্রান্স, এরা সবাই কিন্তু বিশ্বের নামি দামি অর্থনীতি। এটা কিন্তু স্রেফ কাকতালীয় নয়। একটা অলিম্পিক পদক বিদেশের বাজারে দেশের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, দেশের ট্যুরিস্ট আনে, যেমনটা জ্যামাইকা দেখিয়েছিল উসেন বোল্টের অলিম্পিক পদক জেতার পর। এমনকি একটা দেশের সম্পূর্ণ স্পোর্টস কালচার বদলে দিতে সক্ষম একটা অলিম্পিক পদক। অলিম্পিকে একটা পদকও জিততে না পারা বিশ্বমঞ্চে আমাদেরকে শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতার দিক থেকে পিছিয়ে থাকা একটি জাতি হিসেবে তুলে ধরে। যেখানে একটা পদক আমাদের পরিচয়টা বদলে দিতে পারত, ক্রিকেটকে ছাপিয়ে আমাদের সামর্থ্যের জানান দিতে পারত, সেখানে আমরা সেই সুযোগটা প্রতিবার হেলায় হারাচ্ছি। আমরা অলিম্পিকে কোনো পদক কেন জিততে পারি না? একটু আগে যে নিয়ামকগুলোর কথা বললাম, ঘুরে ফিরে সেগুলোর কারণে কিন্তু মূলত আমরা আজও অলিম্পিকে কোনো পদকের দেখা পাইনি। তবে সবচেয়ে বড় প্রভাবটা কিন্তু ফেলে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা ও আমাদের মানসিকতা। এবার একটা অপ্রিয় সত্যের মুখোমুখি হওয়া যাক। বাংলাদেশে কোন শিশু যখনই মাঠে নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে, ঠিক তখনই অবচেতনভাবে তার অ্যাথলেটিক ক্যারিয়ারের মৃত্যু ঘণ্টা বেজে ওঠে। আমাদের বাবা মায়ের কাছে ক্যারিয়ার মানেই হলো 3টা: ডাক্তার, ইঞ্জিনিয়ার, নয়তো সরকারি চাকরি। বিশ্বের অন্যান্য দেশে যে এই সমস্যাটা নেই তা কিন্তু নয়, তবে তারা পড়াশোনা ও খেলাধুলা বা পড়াশোনার পাশাপাশি অন্য কিছুতেও জোর দেয়। কিন্তু আমাদের দেশে তো পড়াশোনার বাইরে খেলাধুলা বা অন্য কিছু করা মানেই সময় নষ্ট। গবেষণায় দেখা যায় 6 থেকে 10 বছর বয়সে একটা শিশু দৌড়, সাঁতার কিংবা জিমন্যাস্টিক্সে তার সক্ষমতা দেখাতে শুরু করে। 11-12 বছর বয়সে যখনই পড়াশোনার চাপ বাড়ে, খেলাধুলা তখন স্রেফ শখ হয়ে যায়। সারাদিন কেটে যায় স্কুল থেকে কোচিং থেকে বাসায় ছোটাছুটি করতে করতে। 18-19 বছর বয়সে যখন তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে নামে, তখন তো পড়াশোনার বাইরে অন্য কিছু চিন্তা করা পাপ। মরার ওপর খাড়ার ঘা হলো অবকাঠামোর অভাব। বাংলাদেশের শহর অঞ্চলে তো দখলমুক্ত খেলার মাঠ পাওয়া মানে ঠিক যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। কিন্তু আক্ষেপের বিষয় হলো অ্যাথলেটিক ক্যারিয়ার বিসর্জন দিয়ে আমরা যে তথাকথিত একাডেমিক সাফল্যের পিছনে ছুটছি, সেই খতিয়ানটাও কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। আমরা আমাদের সন্তানদের পড়ালেখার জন্য খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু সেই পড়ালেখা দিয়ে বিশ্বমঞ্চে আমরা আসলে কী অর্জন করছি? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এর ভাষ্যমতে 139 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম। মাথাপিছু গবেষণাপত্র বা প্যাটেন্ট ফাইলিংয়ের হার দুনিয়া অন্যতম বাজে। আমাদের ওয়ার্ল্ড ক্লাস গবেষক নেই, যারাও আছেন তারাও ধীরে ধীরে চলে যাচ্ছেন বিদেশে। অর্থাৎ আমরা খেলার মাঠেও হারালাম, আবার জ্ঞান বিজ্ঞানে বিশ্বমঞ্চেও জায়গা পেলাম না। আমরা না পারছি অলিম্পিক মেডালিস্ট তৈরি করতে, না পারছি কোনো নোবেল বিজয় তৈরি করতে। আমরা শুধু তৈরি করছি একরা হতাশ তরুণ, যারা এমন এক র্যাট রেসে সামিল যেখানে মেধার চেয়ে মুখস্থবিদ্যার কদর বেশি। অনেকে হয়তো জানেন না, বাংলাদেশের অলিম্পিক স্বপ্ন এখনও ধুকে ধুকে টিকে আছে সামরিক বাহিনীর হাত ধরে। এদেশের অধিকাংশ অ্যাথলিট আসলে সামরিক বাহিনীর সদস্য। এছাড়াও পুলিশ, আনসার ও বিজিবি কিছু পরিসরে খেলাধুলা চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, সাউথ এশিয়ান গেমসে গোলজয়ী আর্চার রোমান সানাও কিন্তু যুক্ত ছিলেন বাংলাদেশ আনসারের সাথে। কেন দেশের অধিকাংশ অ্যাথলিট বাহিনী থেকে আসে? উত্তর হলো উন্নত ট্রেনিং এবং মানসম্মত কোচিং, সাথে তাদের সংসার চালানো নিয়েও কিন্তু চিন্তা করতে হয় না। তবে এই ব্যবস্থারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেনাবাহিনী ছাড়া কারো সিনথেটিক ট্র্যাক নেই। সেনাবাহিনী সিনথেটিক ট্র্যাকে অনুশীলন করার সুযোগ পেলেও বাকিরা বাধ্য হয়ে অনুশীলন করে ঘাসের ট্র্যাকে।
যার ফলে প্রস্তুতি হয় না যথাযথ। আবার অনেক সময় মাঝপথে তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে অনেক প্রতিভাই শুরুতে নষ্ট হয়ে যায়। সামরিক বাহিনী হয়তো অ্যাথলেটদের অন্ন বস্ত্রের যোগান দিচ্ছে, কিন্তু বিশ্বমানের প্রতিযোগিতা তৈরি করার জন্য যে বিজ্ঞানসম্মত পরিবেশ প্রয়োজন তা সেখানে অনুপস্থিত। আরেকটা ছোট কিন্তু প্রভাবশালী ফ্যাক্টর হলো বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি যেখানে কোটি কোটি টাকা স্পন্সরশিপ পায়, সেখানে অন্য ফেডারেশনগুলো বছরে পায় মাত্র কয়েক লাখ টাকা। অনেক ফেডারেশনের কোচ নিয়োগ বা সরঞ্জাম কেনার সামর্থ্যটুকু নেই। অন্যদিকে বিসিবি বিদেশি কোচের পেছনে লাখ লাখ ডলার খরচ করতে পারে। বিশ্বের অনেক দেশই কিন্তু একসাথে অনেকগুলো স্পোর্টসে সাফল্য পাচ্ছে, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো দেশগুলো প্রতিনিয়ত প্রমাণ করছে যে ফুটবল, ক্রিকেট কিংবা রাগবিতে সেরা হয়ে অলিম্পিকের মঞ্চে দাপট দেখানো অসম্ভব কিছু নয়। তাই সমস্যাটা ক্রিকেটের জনপ্রিয়তা বা শ্রেষ্ঠত্ব নিয়ে নয়, সমস্যাটা হলো আমাদের ভারসাম্যহীন ক্রীড়া ব্যবস্থায়। তাই ঢালাওভাবে বাংলাদেশ ক্রিকেটকে দায়ী করা বুদ্ধিমানের কাজ হবে না। এবার আসা যাক দুর্নীতিতে। ফেডারেশনগুলোর প্রধান পদে বসেন রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট ব্যক্তিরা, যাদের খেলাধুলা নিয়ে বিশেষ কোনো জ্ঞান নেই। যোগ্য পেশাদারদের সরিয়ে দিয়ে আমলাদের বসানো হয় পদে। 2024-25 অর্থ বছরে ক্রীড়া বাজেট ছিল 2400 কোটি টাকার বেশি, যা মোট বাজেটের মাত্র 0.3%। কিন্তু এর কতটুকু অ্যাথলেটদের হাতে পৌঁছাবে তা এক বিরাট রহস্য। অনেকেরই ধারণা বাঙালিদের শরীর খেলাধুলার জন্য উপযুক্ত নয়। এটা একটা ডাহা মিথ্যা কথা। অলিম্পিকে এমন অনেক খেলা আছে যেখানে উচ্চতা বা বিশাল পেশিশক্তি কোনো ব্যাপারই নয়। এমন কিছু খেলা আছে যেখানে শারীরিক সক্ষমতার চেয়ে বেশি জরুরি হ্যান্ড আই কোঅর্ডিনেশন ও মোটর স্কিলস, যেমন আর্চারি বা শুটিং অথবা টেবিল টেনিস। এই খেলাগুলোতে বাংলাদেশিদের জেতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সমস্যাটা মূলত আমাদের জিনগত বৈশিষ্ট্যে নয়, বরং সমস্যাটা আমাদের খাদ্যাভ্যাস ও স্পোর্টস সায়েন্সের অভাবে। প্রোটিনের বদলে ভাত নির্ভর ডায়েট ও সঠিক পুষ্টিবিদ ছাড়া বিশ্বমঞ্চে লড়াই করা সম্ভব নয়। আবার অনেকে বলতে পারেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বিধায় আমরা খেলাধুলায় ইনভেস্ট করতে পারি না, যার ফলে কোনো পদকে জিতি না। কিন্তু বাস্তবতাটা মোটেও এমন নয়। আফগানিস্তান, পাকিস্তান, কেনিয়া, নাইজেরিয়া এমন অনেক দেশ আছে যাদের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম, কিন্তু তারা প্রতিনিয়ত অলিম্পিকে পদক জিতছে। তাহলে সমস্যাটা কোথায়? 2025 সালে সরকার ঘোষণা দিয়েছে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করার। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুনতে দারুণ লাগে, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। এরকম প্রকল্প অধিকাংশ সময় ফাইলবন্দি হয়ে থাকে, আর না হয় প্রকল্প বাস্তবায়িত হলেও তা পড়ে থাকে দুর্নীতির নিদারুণ প্রতিকৃতি হিসাবে। অন্যদিকে বিকেএসপি প্রতিভা ঠিকই খুঁজে পায়, কিন্তু তাদের এলিট অ্যাথলিট হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়। প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের অধিকাংশ স্কুলে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কিন্তু সারা বছর খেলাধুলা থেকে শিক্ষার্থীদের দূরে রেখে 1 থেকে 2 সপ্তাহ খেলাধুলা করলে কিভাবে আশা করা যায় আমরা সুদূর ভবিষ্যতে অলিম্পিকে পদক জিতব? বাংলাদেশের অলিম্পিক ব্যর্থতা কোনো একক সমস্যা নয়, যেখানে আমাদের পারিবারিক মনস্তত্ত্ব, দুর্নীতি আর পরিকল্পনার অভাব আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আমাদের 18 কোটি মানুষ, 40 বছরের অংশগ্রহণ, কিন্তু পদকের ঝুলি শূন্য। এই ব্যর্থতা আমাদের অ্যাথলিটদের নয়, এই ব্যর্থতা আমাদের সিস্টেমের, আমাদের মানসিকতার, আমাদের ক্ষয়ে যাওয়া সিস্টেমের, যেখানে আমাদের বাচ্চারা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে স্কুল ব্যাগের ভারে। কিন্তু মনে রাখবেন, এই অন্ধকারই শেষ নয়। 17 কোটি মানুষের এই জনপদে প্রতিভা কোনোদিনই কম ছিল না। আমাদের শুধু প্রয়োজন একটা জেদ, একটা সলিড পরিকল্পনার। রোমান সানা কিংবা দিয়া সিদ্দিকেরা প্রমাণ করেছেন সামান্য সুযোগ পেলে আমরা বিশ্ব কাঁপাতে পারি। আমাদের রক্তে আছে হার না মানা বীরত্ব, আমাদের ইতিহাসে আছে অসম্ভবকে সম্ভব করার গল্প। এখন শুধু দরকার একটা নতুন শুরুর। যেদিন আমাদের ড্রয়িং রুমের গল্পে জিপিএ 5-এর পাশাপাশি অলিম্পিক পোডিয়ামের স্বপ্ন জায়গা করে নেবে, সেদিন বিশ্ববাসী দেখবে এক নতুন বাংলাদেশকে। সেদিন বাংলাদেশ শুধু জনসংখ্যায় বড় নয়, বাংলাদেশ তার সামর্থ্যে আর সাফল্যে হবে বিশ্বসেরা। সময় এসেছে নিজেদের চেনার, সময় এসেছে ইতিহাস বদলাবার।